সমাজসেবা অধিদপ্তরে বিভিন্ন পদে আপনারা যারা আবেদন করেছেন ইতিমধ্যে আপনাদের আবেদন শেষ হয়েছে। এখন প্রস্তুতি নেওয়ার পালা এবং পরীক্ষায় অংশগ্রহণের পালা। তো পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট করে তথ্য নেই, কারণ সবেমাত্র তো আবেদন শেষ হলো। তো আশা করছি যে আপনারা সবাই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন, এবং একটি কথা আমি সবসময় বিশ্বাস করি যে যদি আপনি ভালোভাবে প্রস্তুতি নিয়ে থাকেন, হয়তোবা আপনার একবার দুবার চাকরির পরীক্ষা বা উত্তীর্ণ নাও হতে পারেন, কিন্তু সর্বশক্তিমান রাব্বুল আলামিন শেষ পর্যন্ত যিনি পরিশ্রমী তার সাথেই থাকেন। এখন বিষয় হলো যে এই সমাজ কল্যাণ পরীক্ষার প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন। একদম একটি কমন ভুল, সেই কমন ভুলটি হচ্ছে, আচ্ছা যাক, সে কমন ভুলটি নিয়ে আমি পরে কথা বলি। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমার পাঠকের আপনাদেরকে আরও একবার স্বাগতম। সমাজসেবা অধিদপ্তরের চাকরির প্রস্তুতি। আমরা একটি ভুল নিয়ে কথা বলছিলাম, সেটি হলো যে প্রত্যেকটি চাকরির প্রস্তুতির জন্য আলাদা আলাদা করে প্রস্তুতি নেওয়া। এটা কখনোই সম্ভব নয়, এবং চাকরির প্রস্তুতির এটা সবচেয়ে বড় ভুল। আপনি যদি সবগুলো চাকরির জন্য একটি প্রস্তুতি নেন, ইনশাল্লাহ আপনার একাধিক চাকরি হবে। কিন্তু কেবলমাত্র আপনি যদি একটি চাকরির জন্য প্রস্তুতি নেন, সেক্ষেত্রে দেখা যাবে যে অন্যগুলো তো হওয়ার সম্ভাবনা কমে যাবে, আবার আপনার নিজেরও মানে যেটার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন সেটা হবে না। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব পরীক্ষায় বারবার আসে এমন 30টি ইংরেজি প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোতে আমরা যেমন সহজ প্রশ্নও রেখেছি তেমন আবার কঠিন প্রশ্নও রেখেছি। বিগত বছরগুলোতে আমরা দেখেছি প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছে, কিন্তু এবার কি প্রশ্ন তুলনামূলক সহজ হবে কিনা সেটা আমরা জানি না। আর যিনি কঠিন প্রশ্ন পারবেন, আমাদের সাধারণ বিশ্বাস বলে যে তিনি সহজ প্রশ্ন তো পারবেনই। তো প্রথম প্রশ্নটাতে আমরা চলে আসি। এই প্রশ্নটা একটি রিপিটেড কোশ্চেন। এখানে বলেছে এই রোলিং স্টোন গ্যাদার্স নো মস দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সটি আমরা কমপ্লেক্স ফর্ম বের করব। তো এই সেন্টেন্সটির কমপ্লেক্স ফর্ম যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের কি লাগবে, আমাদের একটি কনজাংশন লাগবে, এবং সেই কনজাংশনটা হবে সাবঅর্ডিনেট কনজাংশন। তো এইখানে সিন্স এ স্টোন ইজ রোলিং ইট গ্যাদার্স নো মস, এটা হবে না, এখানে কারণ বলছে, তো আমাদের কাছে কারণ জানতে চাইনি। দো এ স্টোন রোলস ইট গ্যাদার্স নো মস, এইটা তো আমাদের কারণ বলছে। এ স্টোন হট রোলস গ্যাদার নো মস, এখানে হটের ব্যবহারটা সঠিক নয়। এ স্টোন দ্যাট রোলস গ্যাদার্স নো মস, এটাই আমাদের কাছে সবচেয়ে সঠিক উত্তর। কারণ এই বিষয়টা হচ্ছে যে স্টোনটি গড়ায় সে স্টোনটিতে কি হয় না, সে স্টোনটিতে শ্যাওলা জন্মে না। পরের কোশ্চেনটিতে যাই। হি ডাইড ফলোয়িং দ্য ইনসিডেন্ট ইন দিস সেন্টেন্স ফলোয়িং, একদম সহজ একটি কোশ্চেন যে ফলোয়িং এইখানে কি হবে। তো এইখানে ফলোয়িংটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে ফলোয়িং কাকে যুক্ত করেছে কার সাথে। তো আমাদের এখানে দ্য ইনসিডেন্ট পুরোটুকুকে যদি ধরি আমরা, তাহলে এটা হচ্ছে একটি নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের পূর্বে ফলোয়িং বসেছে, তাহলে নাউন ফ্রেজের পূর্বে বসলে সে হয় অ্যাডজেক্টিভ হবে সাধারণত, বা প্রিপজিশন হবে পজিশন অনুসারে। তো আমরা এখন দেখি এটা অ্যাডজেক্টিভ কিনা। যেহেতু অ্যাডজেক্টিভ নয় তাহলে সেটা প্রিপজিশন। আর প্রিপজিশনের সংজ্ঞাটা আমরা কি জানি, প্রিপজিশনের সংজ্ঞাটা হচ্ছে যে নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে বাক্যের অন্য কোনো শব্দের সাথে বা অন্য কোনো ওয়ার্ডের সাথে বা অন্য কোনো পার্টস অফ স্পিচের সাথে সম্পর্ক স্থাপন করে থাকে। আর এখানে আমরা এটাকে বলতে পারি যে এটা অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের মতো। তো সেই হিসেবে ডাইট ফলোয়িং, এখানে ফলোয়িংটা প্রিপজিশন। আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, এ ফেমাস ডায়ালগ ফ্রম। অনেকবার পরীক্ষায় এসেছে, অনেকবার। আপনারা কেউ যদি এই প্রশ্নটা না পারেন, আমি বলবো, যদি কেউ দেখে থাকেন, অধিকাংশই দেখেন না, আপনারা শুধু চকচক করলেই যে আপনারাই পড়েন চকচক করলে শোনা হয় না, আবার আপনারা সেই চাকচিক্যের পেছনে দৌড়ান। এই 30টি কোশ্চেন আপনি র্যান্ডম সার্চ দেন, দেখেন কতবার পরীক্ষায় এসেছে। যতজন এই পর্যন্ত এসেছেন, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা অনেক নিজেদের অনেক বেশি আশাবাদী আমি আপনাদেরকে নিয়ে। কারণ এই প্রশ্নটা বারবার রিপিটেড একটা কোশ্চেন। এটা হচ্ছে হ্যামলেটের একটি বিখ্যাত, এটা হ্যামলেট নিজেই বলেছিলেন, এটা রাগান্বিত স্বরে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। হবে কি হবে না, এটাই কোশ্চেন। হু প্ল্যান্টেড দিস ট্রি, দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। এতবার পরীক্ষায় এসেছে, হয়তো এইটি না আসলেও
সরাসরি না আসলো এর মতো কোশ্চেন এসেছে। এটি হলো আমরা ভয়েস চেঞ্জ করব। তাহলে হু যেহেতু আসে তাহলে আমরা কিভাবে করব, হু থাকার কারণে আমরা হু থাকলে আমাদের বাই হোম হবে। তো দেখতে হবে আমাদের বাই হোম কোথায় আছে, এই দুইটা কাটা গেল। আমাদের এইটাতে বাই হোম আছে, এইটাতে বাই হোম আছে। দেখি বাই হোম দ্য ট্রি, আচ্ছা বাই হোম দ্য ট্রি আমাদের সাবজেক্ট চলে আসছে দ্য ট্রি। কিন্তু এখন দেখুন এইখানে বাই হোম হ্যাজ দ্য বাই হোম ওয়াজ দ্য ট্রি, তো বাই হোম ওয়াজ দিস ট্রি প্লান্টেড। তো এখন দেখুন আমাদের এইখানে যখন বাই হোম যখন আসছে তখন এই যে প্লান্টেড, হু প্লান্টেড দিস ট্রি হেয়ার, তো প্লান্টেড যেহেতু হয়েছে, তো প্লান্টেড হওয়ার কারণে আমাদের এইখানে একটি প্যাসিভ ইসের দরকার, সরি অক্সিলারি ভার্বের দরকার। তো অক্সিলারি ভার্বটা আমাদের যে এটা আমাদের এইখানে গ নাম্বারে যেটা চলে আসছে হ্যাড চলে আসছে, তাহলে হ্যাডটা আমাদের এখানে আসবে না, আমাদের এখানে আসবে বাই হোম ওয়াজ দ্য ট্রি প্লান্টেড। সঠিক উত্তরটা নেই, সঠিক উত্তরটা না থাকার জন্য আমরা সঠিক উত্তরটা আমরা শিখে নেই। তাহলে এইখানে আমাদের যেটা হবে বাই হোম ওয়াজ দ্য ট্রি প্লান্টেড হেয়ার। এটা আমরা পরের কোশ্চেনটাতে আসি। রাইটিং এ ডায়েরি, আ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল ইন দিস সেন্টেন্স। রাইটিং এ ডায়েরি, তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, এটা আমরা সিম্পলি করে ফেলতে পারবো। রাইটিং এ ডায়েরি, যেহেতু এটা ইজের পূর্বে আছে, তো আমরা জানি ইজ এই ভার্বটি লিঙ্কিং ভার্ব বা কপালেটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে ইজের পূর্বে অবশ্যই আমাদের একটি সাবজেক্ট থাকতে হবে, আর এটি হচ্ছে সাবজেক্ট। আর আমরা জানি সাবজেক্টের স্থানে কে বসতে পারবে, সাবজেক্টের স্থানে নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট বসতে পারবে। তাহলে এটা আমাদের কী হবে, এটা হবে আমাদের নাউন ফ্রেজ। একদম ইজি কোশ্চেন। তারপরটাতে আসি, গ্লাস ইজ ফর অল প্র্যাকটিক্যাল পারপস এ সলিড। আচ্ছা এখানে আমরা এটা একটু মুছে নিই। আচ্ছা এই প্রশ্নটা একটা কঠিন প্রশ্ন মনে হতে পারে এবং একটা পিকুলিয়ার প্রশ্ন মনে হতে পারে, স্কিপ করে যাবেন না, কারণ কী টাইপের প্রশ্ন হবে সেটা আমরা বলতে পারতেছি না। আর এই কোশ্চেনগুলো যেহেতু রিপিটেড কোশ্চেন দিতেই পারে। গ্লাস ড্যাশ গ্লাস ইজ ফর অল প্র্যাকটিক্যাল পারপোজ এ সলিড, ইটস মলিকুলার স্ট্রাকচার ইজ দ্যাট অফ এ লিকুইড। এই বাক্যটির অর্থ হলো, যদিও কাচের বাহ্যিক গঠনের দিক থেকে এটি কঠিন, সলিড মানে কঠিন, কিন্তু গঠনগত দিক থেকে এটি হলো লিকুইড বা তরল। তাহলে এইখানে যেহেতু ইনভার্সন বুঝিয়েছে, অর্থাৎ বৈপরীত্য বুঝিয়েছে, বৈপরীত্য বোঝানোর জন্য এইখানে অলদো হবে। অলদো, যদিও গ্লাস ইজ ফর অল প্র্যাকটিক্যাল পারপাস এ সলিড, সমস্ত ব্যবহারিক দিক থেকে, যদিও সমস্ত ব্যবহারিক দিক থেকে কাচ কঠিন, ইটস মলিকুলার স্ট্রাকচার ইজ দ্যাট অফ এ লিকুইড, এর মলিকুলার অর্থাৎ আণবিক গঠন হলো তরলের ন্যায়। পরের কোশ্চেনটিতে চলে আসি। অ্যামাজিং সং হান্টেড মি ফর এ লং টাইম, এটা একটা রিপিটেড কোশ্চেন, এটার আর কোনো ব্যাখ্যার দরকার নেই, কারণ এতবার এসেছে আপনাদের অনেকেরই হয়তো মুখস্থ হয়ে গেছে। দ্যাট। পরের কোশ্চেনটিতে আসি আমরা। এটা 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 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট একটা ইউজ, ইন কন্ট্রাস্ট টু, এটার আসলে ব্যাখ্যা দেওয়া যায় না, এটা ব্যাখ্যার থেকে এটা মুখস্থ করাটা আরও সহজ। ইন কন্ট্রাস্ট টু earlier study, the professor's new study indicates a general warning trend in global weather. অর্থাৎ ইন কন্ট্রাস্ট টু, তার পূর্বের যে আর্লিয়ার যে স্টাডি ছিল, সেই স্টাডির সাথে বৈপরীত্য থাকা সত্ত্বেও তার নিউ স্টাডি জেনারেল ওয়ার্নিং ট্রেন্ড ইন গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়েদার সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী করছে। তারপরটাতে এসে আমরা, ইজ নট দ্য অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সে, আরেকটি অনবদ্য কোশ্চেন, সিম্পল একটি কোশ্চেন। সিনারি আনকাউন্টেবল নাউন, তাই এর বহুরূপ বহুবচন হয় না, তাহলে এখানে হবে কি আমাদের, এখানে হবে আমাদের সিনারি। এ ক্রিসমাস ক্যারল ইজ এ শর্ট নোবেল, রিপিটেড কোশ্চেন, শর্ট নোবেল বাই চার্লস ডিকেন্স। আমরা এখানে ম্যাক্সিমাম কোশ্চেন রেখেছি রিপিটেড কোশ্চেন। এখন এই প্রশ্ন এই কোশ্চেনগুলো কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এ হার্ড অফ ক্যাটেল পাসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এন, ক্যাটেলের কথা বলেছে। হার্ড মানে হচ্ছে পাল,
আর ক্যাটেলের নিচে দাগ দেওয়া, তাহলে ক্যাটেল কী হবে? ক্যাটেল হবে কালেকটিভ নাউন, অর্থাৎ অনেকগুলোর সমষ্টি বুঝিয়েছে। পশু মানে পশু। পরেরটাতে যাই আমরা, এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। এ লস্ট কি? সিম্পল, ভেরি ভেরি সিম্পল একটি কোশ্চেন। আমি আবারও বলি, যারা দেখবেন এই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত, ইনশাল্লাহ আপনারা সামনের বার কেউ যদি বিসিএসে বসেন, সেই বিসিএসে পাবেন, ইভেন তো ব্যাংকের পরীক্ষাতেও পেতে পারেন। লস্ট অপরচুনিটি, তাহলে অপরচুনিটি হলো সুযোগ, সুযোগের পূর্বে লস্ট বসে এই অপরচুনিটিকে কোয়ালিফাই করছে। যেহেতু অপরচুনিটি নাউন, যদি কোনো শব্দ নাউনকে কোয়ালিফাই করে তাহলে তাকে আমরা বলবো কি? তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। কিন্তু এইখানে যেহেতু সরাসরি অ্যাডজেক্টিভ হিসেবে নেই, এটা মূলত ভার্বাল, তাহলে এটা হবে কি? এটা হবে পার্টিসিপল, অর্থাৎ নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব হওয়ার কারণে এটা পার্টিসিপল, নন ফাইনিট ভার্বের ভিতরে এটা পার্টিসিপল। পরের কোশ্চেনটাতে যে অ্যাবিলিটি এর ভার্ব কোনটি? মানে একটা লেজেন্ডারি একটা কোশ্চেন, এতবার পরীক্ষায় এসেছে, ইনাবেল। পরের কোশ্চেনটাতে এসে আমরা, অল ফর লাভ ইজ এ ড্রামা রিটেন বাই জন ডার্ট। অল ফর লাভ ইজ এ নোবেল বাই জন ড্রাইডেন। একটু কঠিন মনে হতে পারে আপনাদের কাছে, কিন্তু আমি যেটা বললাম যে প্রশ্ন কঠিন হতেও পারে। কোশ্চেনগুলো যেহেতু রিপিটেড কোশ্চেন, বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় এসেছে, সুতরাং আপনাদেরকে দিয়ে দিতে পারে। অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। সমস্ত পৃথিবীর বা সমস্ত আরবের পারফিউম উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, এই হাতকে মিষ্টি করতে পারবে না। তো এটা একটি বিখ্যাত একটি উক্তি, এটা শেক্সপিয়ারের। এটা হচ্ছে ম্যাকবেথ নাটকের, আর এইখানে উক্তিটা করেন লেডি ম্যাকবেথ। এবং এটার জন্য তিনি, মানে এটার মাধ্যমে তিনি তার অপরাধবোধ প্রকাশ করেন। বিউটিফুলের নাউন কোনটি? এই প্রশ্নটি একটু ভোলাটে একটু প্রশ্ন, এবং এই প্রশ্ন নিয়ে একটা সময় বাংলাদেশে খুব আলোচনা হয়েছিল। বিউটিফুলের মানে বিউটিফাই, অনেকে মানে যেহেতু এফওআই আছে, অনেকে এটাকে কারেকশন করতে চান। এটার কারেকশন হবে বিউটি, সৌন্দর্য। বিউটিফাই অর্থ হলো সৌন্দর্য মণ্ডিত করা, দ্যাট মিন্স ভার্ভ। পরের কোশ্চেনটাতে যাই, বিল অফ ফেয়ার। বিল অফ ফেয়ার মিন্স কি? এটা হচ্ছে আমাদের বারবার কমন, প্রায় বিসিএসে এসেছে 4 থেকে 5 বার। তো বিল অফ ফেয়ার মিন্স হচ্ছে এ লিস্ট অফ ডিশেস অ্যাট এ রেস্টুরেন্ট, অর্থাৎ রেস্টুরেন্টে যে খাবারগুলো খাওয়ানো হয় তার তালিকা, সেটাকে বিল অফ ফেয়ার বলে। পরের কোশ্চেনটাতে যাই, ব্লকবাস্টার মিন্স এ পাওয়ারফুল এক্সপ্লোসিভ টু ডেমোলিশ বিল্ডিং। এর আরেকটি অর্থ আছে, যদি কোনো কিছু খুব বেশি, ধরুন কোনো একটি বই বা কোনো একটি সিনেমা যদি খুব বেশি, বা নাটক খুব বেশি আলোচিত হয়, তখন তাকে ব্লকবাস্টার বলা হয়। পরের কোশ্চেনটাতে আসে, ব্লু চিপস মানে কি? এটাও রিপিটেড কোশ্চেন। ব্লু চিপস মানে হচ্ছে, আমরা শেয়ারের জন্য এটাকে ব্যবহার করি, অর্থাৎ যে ইনভেস্টমেন্টগুলো নিরাপদ এবং যে ইনভেস্টমেন্টগুলোতে ঝুঁকি কম, সেগুলোকে ব্লু চিপস বলা হয়। বুটলেগ মিন্স স্মাগলিং, বারবার পরীক্ষায় আসে। বাই অ্যান্ড লার্জ মিন মোস্টলি, সাধারণভাবে বা মোটের উপর বা প্রধানত। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, এটা বিখ্যাত একটা প্রশ্ন, এবং যিনি লেখক তিনিও বিখ্যাত একজন মানুষ, জর্জ বার্নার্ড শ। কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস রিগার্ডিং ইউর ওয়ার্ক হেয়ার। রিগার্ডিং মানে কি? আমরা যেহেতু এটা বুঝিয়েছিলাম ইউর ওয়ার্ক, এটা পুরোটুকুকে আমরা যদি একটি নাউন ফ্রেজ হিসেবে যদি চিন্তা করি, তাহলে নাউন ফ্রেজের আগে এটা বসেছে। আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম যে যদি নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের ঠিক ইমিডিয়েট আগে কেউ যদি থাকে ভার্বের পরে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে হয় সে প্রিপোজিশন হবে অথবা সে অ্যাডজেক্টিভ হবে। তো আমরা দেখি প্রিপোজিশন অ্যাডজেক্টিভ হওয়ার কোনো সুযোগ আছে কি না। অ্যাডজেক্টিভ হতে হলে নাউনের কোনো দোষগুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করতে হবে, সেক্ষেত্রে এটা প্রকাশ করেনি যেহেতু, তাহলে সিম্পলি এটা হচ্ছে প্রিপোজিশন। এখন প্রিপোজিশন কার সাথে? কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস, এই প্রবলেমসের সাথে সম্পর্ক স্থাপন করেছে রিগার্ডিং ইউর ওয়ার্ক, তাহলে এটা কি? এটা হচ্ছে প্রিপোজিশন। পরের কোশ্চেনটাতে যাই, কল টু মাইন্ড, এটা একটা রিপিটেড কোশ্চেন। কল টু মাইন্ড মানে হচ্ছে স্মরণ করা, রিমেম্বার। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম অফ বিখ্যাত একটি কোশ্চেন। আমার মনে হয় যে এটার কোনো অপশন আপনাদের জানার দরকার নেই, এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। মাই হার্ট
লিভস অফ, এই কবিতা থেকে, বিখ্যাত কবিতা থেকে। পরে কোশ্চেনটাতে আসি আমরা, কাম অন ইট ইজ টাইম টু গো হোম, হেয়ার হোম। তো হোম বেসিকলি, হোমটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আরও কিছু ব্যবহার আছে, কিন্তু সাধারণত হোম অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখন প্রশ্ন করতে পারেন টাইম টু গো, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, এইখানে টু গো এটা কিন্তু ইনফিনিটিভ, টু গো হোম। তো টাইম টু গো হোম, তো এই হোমটা গোয়ের দিক নির্দেশ করছে। যদি এটা নাউন, মানে এটা নিয়ে একটু কনফিউশন আপনাদের সবসময় হবে, কিন্তু এটা মনে রাখবেন যে হোম সাধারণত অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় যদি বাড়ি অর্থে বোঝায়। এর আরও কিছু ব্যবহার আছে, আমরা সেটা নিয়ে এখন এইখানে আলোচনা করব না, তাহলে আমাদের আলোচনাটা একটু বড় হয়ে যায়। পরের কোশ্চেনটাতে চাই আমরা সিনিক্যাল। সিনিক্যাল অ্যান্টোনাইম কোনটি? সিনিক্যালের অ্যান্টোনাইমটা হচ্ছে স্লাইকান। মানে কি? সিনিক্যাল মানে হচ্ছে ব্যক্তি যদি অবিশ্বাসী যদি হন বা তার ভেতরে যদি দ্বন্দ্ব থাকে, তাহলে তাকে সাইনিক্যাল বলা হয়। তো এর বিপরীত শব্দটা কী হবে? তিনি হচ্ছেন অবিশ্বাসী, তাহলে এর বিপরীত শব্দটা হবে বিশ্বাসী, গালেভাল, বিশ্বাসী। পরের কোশ্চেনটাতে যাই আমরা, ডেভিড কপারফিল্ড ইজ অ্যান, কোন আমলের নোবেল বা কোন সময়ের নোবেল? এটা হচ্ছে মূলত চার্লস ডিকেন্সের নোবেল, এবং চার্লস ডিকেন্স হচ্ছেন ভিক্টোরিয়ান এইজের। পরের কোশ্চেনটাতে যে এলজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার্ড ইজ রিটেন বাই টমাস গ্রে, একটু কঠিন মনে হতে পারে। তারপরে ইকুইভোকেশন মিন্স, এই প্রশ্নটা বারবার পরীক্ষায় এসেছে, আমি অনুরোধ করব এই প্রশ্নটাকে আপনারা একটু মুখস্থ করে ফেলেন। ইকুইভোকেশন মানে হচ্ছে কি? ইকুইভোকেশন মানে হচ্ছে মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব, অর্থাৎ দুইটি পরস্পর বিরোধী অর্থ দ্বারা যদি কোনো কিছুকে ব্যাখ্যা করা যায়, এটাকে বলে ইকুইভোকেশন। অর্থাৎ একই সাথে এটা সত্যি, আবার একই সাথে এটা মিথ্যা। তাহলে টু কন্ট্রারি থিংস ইন দ্য সেম স্টেটমেন্ট, অর্থাৎ দুইটি একই বক্তব্যে দুইটি বিপরীত ধর্মী জিনিস। তো এটাই ছিল আমাদের মোটামুটি আলোচনা। এখন প্রশ্ন হলো এই টাইপের কোশ্চেনগুলো আপনারা কোথায় পাবেন, তাই না? তো আমরা চলে আসি সেই কোশ্চেনগুলো কোথায়, সেই কোশ্চেনের ভান্ডারটা আমরা একটু খুঁজে বের করে নিয়ে আসি। আপনারা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেই আমাদের প্রশ্নের ভান্ডার। অর্থাৎ আপনারা সমাজসেবা অধিদপ্তরে যদি খুব সহজে একটি চাকরি নিশ্চিত করতে চান, শুধু সমাজসেবা অধিদপ্তরের নয়, যে কোনো চাকরি, অর্থাৎ একদম 11তম গ্রেড থেকে 20তম গ্রেড বা 9ম গ্রেড পর্যন্ত যে কোনো চাকরি যদি আপনারা নিশ্চিত করতে চান, তাহলে আমরা যেটা বলেছিলাম শুরুতে, কেবলমাত্র একটি বই, এটা হচ্ছে সেই একটি বই, নির্দেশিকা। তো এইখানে আমাদের টপিক ভিত্তিক আলোচনা, আমাদের বইয়ের দুইটি পার্ট। একটি পার্ট হচ্ছে আমাদের টপিক বেস, আমরা একটু পরে দেখাবো, আরেকটি পার্ট হচ্ছে আপনারা পরীক্ষায় সর্বোচ্চ কমন উপযোগী যে 5000টি এমসিকিউ, অর্থাৎ বাংলায় আছে প্রায় 1046টি এমসিকিউ, ইংলিশে আছে প্রায় 1050টির মতো এমসিকিউ, যেই এমসিকিউগুলো আমি আপনাদেরকে সলভ করে এসে। তো আরও কিছু বিষয় আছে, ওই বিষয়গুলো আমি আর দেখাবো না, আমরা পরের বিষয়গুলোতে চলে যাই। তো পরের বিষয়টা হচ্ছে যে আমাদের সমাজসেবা অধিদপ্তরে যখন আপনারা চাকরির জন্য অংশগ্রহণ করবেন, তখন সমাজ কল্যাণের বা সমাজকর্ম বা সমাজসেবা অধিদপ্তরের বেসিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা নিয়ে এসেছি যাতে আপনারা আপনাদের প্রস্তুতিটা কনক্রিট হয়। এরপর হচ্ছে আমাদের টপিক সূচি, যেটা এখন দেখাচ্ছি আপনাদের। তো প্রথমে হলো আমাদের বাংলা ভাষা, এরপর হলো বাংলা সাহিত্য, ইংলিশে ঠিক একই রকমভাবে আমাদের লিটারেচার পার্ট, ল্যাঙ্গুয়েজ পার্ট, গণিত। আচ্ছা, আমরা একটু চলে যাই এভাবে, আমরা একটু টপিকটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। এই যে দেখুন আমাদের টপিক একদম ভেরি সিম্পল, না আছে তথ্যের অতিরিক্ত ঝনঝনানি, না আছে একগাদা তথ্য, যতটুকু আপনাদের দরকার ঠিক ততটুকু। অর্থাৎ এটুকু যদি আপনি না পারেন, কোনো পরীক্ষায় অংশগ্রহণ করাটাই আমি মনে করি যে মানে এক ধরনের অন্যায় হবে এটা। তো এর পাশাপাশি আমরা এই যে ব্যাকরণ পাঠটুকু, ব্যাকরণটুকু দেখাচ্ছি। আচ্ছা, আমি একটু চেষ্টা করি ইংলিশটা দেখানোর জন্য। তো আমরা ইংলিশটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা মানে র্যান্ডম যে পার্টটুকু আছে, আমরা র্যান্ডম যে কোনো একটা পার্ট যদি ধরি। আচ্ছা, আমি একটু শুরু থেকে দেখানোর চেষ্টা করি ইংলিশ। আচ্ছা, এই যে দেখুন আমাদের পার্টস অফ স্পিচ একদম শর্টকাটে। এখন বলতে পারেন যে আপনারা এইখানে তো প্র্যাকটিস রাখেন না। দেখুন আমাদের যে প্র্যাকটিস পার্টটা আছে, সেই পার্টটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। ওই প্র্যাকটিস পার্টটুকু পড়লেই আই হোপ আপনাদের জন্য এনাফ। আমরা
ওইখান থেকে প্রশ্ন আপনাদেরকে দেখাবো যে কমন আসে কি আসে না। তো এই নাউনের প্রকারভেদ এভাবে আমরা দেখলাম। আচ্ছা, এবার একটু আমরা চলে এসে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আপনাদের গণিত পার্ট। আমরা একটু যে দেখাই, দেখুন এটা হচ্ছে আমাদের সে গণিত পার্ট, একদম ভেরি সিম্পল। গণিত পার্টে আমি আপনাদের জন্য যে কাজটা করেছি, যে গণিত পার্টের ভিতরে আমরা যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস রেখেছি, একটু কঠিনও রেখেছি, একটু সহজও রেখেছি, যাতে আপনাদের প্রস্তুতিটা ভালো একটা প্রস্তুতি হয়। তো এরপরে চলে আসি আমরা গণিত পার্টের পরে আমরা একটু সাধারণ জ্ঞানে যদি আসি, তো আমরা একটু সাধারণ জ্ঞানের দিকে চলে আসি। এই যে দেখুন, আমরা এখন সাধারণ জ্ঞানে আছি, একদম সিম্পল, কোনো অতিরিক্ত তথ্য নেই, কোনো ইয়ে নেই। এবার চলে আসি আমরা আমাদের গুরুত্বপূর্ণ যে অংশটুকু, সেই অংশটুকু হচ্ছে আমাদের প্র্যাকটিস পার্ট, যেটা যে প্র্যাকটিস পার্ট নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, সেই প্র্যাকটিস পার্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন আমাদের প্র্যাকটিস পার্ট, একদম এই বাংলা যে প্রশ্ন, আমরা এখানে যে কটি প্রশ্ন আছে আমি রেখে দিলাম, আপনারা সার্চ দিয়ে দেখুন, অনেকবার পরীক্ষা এসেছে। তো এভাবে আমরা র্যান্ডম দেখাতে যদি পারি, এটা হচ্ছে আমাদের গণিত, একদম ব্যাখ্যা সহ প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে। এখন এই বইটি যদি আপনারা নিতে চান বা আমাদের সাথে যদি কোর্সে অংশগ্রহণ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। হোয়াটসঅ্যাপে নক করার সময় অবশ্যই লিখে দেবেন যে সমাজসেবা অধিদপ্তর, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো, আপনার সাথে যোগাযোগ করাটা আমাদের জন্য সহজ হবে। তো সব কিছু মিলে একটাই কথা, সেটা হচ্ছে আপনাকে পড়তে হবে, সেই পড়াটা অবশ্যই কনস্ট্রাকটিভ এবং গঠনমূলক হোক। শর্টকাটে কোনো চাকরি পাওয়ার উপায় নেই এবং শর্টকাটে কোনো চাকরিও পাবেন না। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখাবো আপনাদের সাথে, ভালো থাকবেন।